আমি একটা সিলেকশন সিরিজ নামে একটা স্টার্ট করেছিলাম, যেটা একটা টপিক নিয়ে তার আলোচনা আমি তোমাদেরকে দেখবো দিই এই চ্যানেলে। ঠিক আছে, আর আজকে আমি তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন এনেছি। একটা এমসিকিউ সিরিজ স্টার্ট করছি আমি, যেটা প্রিভিয়াস ইয়ারের উপর বেস করে। ঠিক আছে, আজকে প্রথম টপিক আমি ভূগোলে এনেছি, নেক্সট বিভিন্ন ধরনের টপিক পরপর ভূগোল, ইতিহাস, এইভাবে এক এক করে নিয়ে আসবো। পিওয়াইকিউ সিরিজ বলতে পারো তোমরা। ঠিক আছে, দেখো আমি শুধু যে এমসিকিউ নিয়ে চলে এসেছি এবং তার সঙ্গে ব্যাখ্যা ছোটোখাটো সেটা নয়, কিন্তু পুরো ডিটেল ব্যাখ্যা এনেছি এবং তোমাদের পড়েও খুব মজা হবে। তোমরা পুরো ক্লাসটা দেখো। দেখো প্রথম প্রশ্ন, দেখো বিশ্বের মোট স্থলভাগের কত শতাংশ ভারত দখল করে আছে? তাহলে এটা তোমরা আশা করছি সবাই জানো, অপশন বি কারেক্ট, 2.4%। দেখো 25-এ পড়েছে, 25 মানে আগের বছর যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সেগুলো আমি নিয়ে এসেছি। ঠিক আছে, তা সঠিক অ্যান্সার দেখো 2.4%। দেখো এটা মনে রাখবে, ভারতের মোট ভৌগোলিক আয়তনের প্রায় কত লক্ষ বর্গ কিমি মনে রাখবে? 32.8 লক্ষ বর্গ কিলোমিটার। ঠিক আছে, মোট আয়তন, ভারতের মোট যে ভৌগোলিক আয়তন এটা মনে রাখবে 32.8 লক্ষ বর্গ কিলোমিটার। এখান থেকে প্রশ্ন কিন্তু পড়ে থাকে, যেটা 2.4%, পুরো বিশ্বের মোট ভূমি 2.4%। দেখো সপ্তম স্থানে আমাদের রয়েছে বৃহত্তম দেশ, যদি বলে সপ্তম বৃহত্তম দেশ তাহলে ভারত হবে। প্রথমে দেখো রাশিয়া, তারপর কানাডা, আমেরিকা, তারপর চীন, দেখো ব্রাজিল, অস্ট্রেলিয়া, তারপরে ইন্ডিয়া আছে। ঠিক আছে, ইন্ডিয়া 7 নম্বর স্থানে আছে। নেক্সট দেখো, দেখো বীরগঞ্জ এবং রক্সল সীমান্তে ইন্টিগ্রেটেড যে চেকপোস্ট রয়েছে, সেখানে ভারত কোন দেশের সাথে যৌথভাবে পরিচালনা করে থাকে? এই চেকপোস্টটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটাও দেখো 25-এ এসছে। মনে রাখবে, নেপালের সঙ্গে শেয়ার করে, মানে যৌথভাবে পরিচালনা করে নেপাল আর ইন্ডিয়া। ঠিক আছে, নেপাল, দেখো সঠিক আনসার কি হবে? নেপাল। ব্যাখ্যাটা দেখে নাও, ভারত এবং নেপাল যৌথভাবে বীরগঞ্জ রক্সাল ইন্টিগ্রেটেড চেকপোস্ট পরিচালনা করে। দেখো ভারত এবং নেপাল বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা একটা সীমান্ত পথ, এটা মনে রাখবে। এবং দেখো এখানে কাস্টমস, তারপর হচ্ছে ইমিগ্রেশন এবং পণ্য পরিবহনের কাজ করে থাকে এই চেকপোস্টটি। ঠিক আছে, ভারত এবং নেপালের মোট বাণিজ্যের 60%-এর বেশি এই পথ দিয়েই সম্পন্ন হয়। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে বীরগঞ্জ অ্যান্ড রাক্সাল যে ইন্টিগ্রেটেড চেকপোস্ট, সেটা কোন দুটি দেশের মধ্যে লোকেটেড? ভারত এবং নেপালের মধ্যে লোকেটেড। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডুরাল লাইন কোন দুটি দেশের সীমান্তকে পৃথক করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা কোন দুটি সীমান্তকে নির্দেশ করে? মনে রাখবে ভারত এবং, দেখো বর্তমানে দেখো ভারত এবং পাকিস্তান, এটা তো অ্যান্সার হবে না, পাকিস্তান ও আফগানিস্তান হবে, তাই তো? দেখো সঠিক অ্যান্সার ডুরাল লাইন, দেখো ভারত এবং আফগানিস্তানের সঙ্গে হওয়ার কথা ছিল, কিন্তু দেখো যেহেতু পাকিস্তান অকুপাইড কাশ্মীর, তোমরা জানো পিওকেটা পাকিস্তানের আন্ডারে আছে, সেহেতু ইন্ডিয়ার সঙ্গে কিন্তু এখন আর শেয়ার করে না, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বর্ডার শেয়ার। তাহলে অপশন বি কারেক্ট। যদি ইন্ডিয়া আফগানিস্তান থাকতো তাহলে কিন্তু ইন্ডিয়া আফগানিস্তান হয়তো হতো, ঠিক, কিন্তু বর্তমানে দেখো যেহেতু এটা বিবাদিত এলাকা, সেহেতু পিওকের মধ্যে পড়ে, ওই জন্য এখানে সঠিক অ্যান্সার পাকিস্তান এবং আফগানিস্তানই হবে, কারণ এখানে আর কোনো অপশন নেই, তাই কনফিউজ হওয়ার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, এবার দেখো আমি বাকি যে অন্যান্য যে লাইনগুলো রয়েছে সেগুলো পুরোটাই নিয়ে নিয়েছি। দেখো যেমন ভারত এবং চীনের সঙ্গে যে লাইন থাকে কি বলা হয়? দেখো এটা মনে হবে ম্যাকমোহন লাইন নামে পরিচিত। ঠিক আছে, দেখো ভারত এবং পাকিস্তানের মধ্যে যে লাইন থাকে দেখো রেড ক্লিফ লাইন বলা হয়, ভারত ও পাকিস্তানের মধ্যে, যেটাকে এলওসি বলা হয়, লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, ভারত এবং আফগানিস্তানের মধ্যে দেখো ডুরাল লাইন, যেটা এখনই বললাম তোমাদেরকে, বর্তমানে কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমানা আছে, আর যেহেতু পিওঘাটা পাকিস্তানের আন্ডারে আছে, তাই তো। ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমানাটা মনে রাখবে রেড ক্লিফ লাইন। ঠিক আছে, রেড ক্লিফ, ভারত এবং পাকিস্তান, রেড ক্লিফ লাইন, এটা মনে রাখবে। দেখো তাহলে এইগুলো একটু মনে রাখবে, ম্যাকমোহন ভারত এবং চীনের মধ্যে, রেড ক্লিফ ভারত এবং পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের মধ্যে, ডুরাল লাইন যদি বলো আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে। দেখো লাইন অফ কন্ট্রোল এলওসি কোথায় লোকেটেড? এবং ভারত এবং পাকিস্তান, যেটা কাশ্মীর অঞ্চল, যেটা বর্ডার, ওটাকে বলে এলওসি। ঠিক আছে, দেখো এখান থেকে প্রশ্ন পড়ে থাকে, তাই এগুলো একটু দেখে নাও। ঠিক আছে, ম্যাচিংটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, বাট আমি তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করছি। দেখো বাংলাদেশের সঙ্গে যে ইন্ডিয়া বর্ডার শেয়ার করে কত কিলোমিটার, এটার প্রশ্ন পড়ে থাকে। আর জানো তোমরা বাংলাদেশ চর্চার মধ্যে আছে, কারণ ওয়েস্ট বেঙ্গলে তোমরা জানো রিসেন্ট কি সব ঘটনা ঘটছে, বুঝতেই পারছো, তাই এটা কিন্তু চর্চার মধ্যে আছে। 4096 কিলোমিটার মনে রাখবে এর দৈর্ঘ্য আছে, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার বর্ডার শেয়ার করে থাকে। চীনের সঙ্গে দেখো 3488 কিলোমিটার, পাকিস্তানের সঙ্গে দেখো 3323 কিলোমিটার,
নেপালের সঙ্গে দেখো 1751 কিলোমিটার, মায়ানমারের সঙ্গে 1643 কিলোমিটার, ভুটানের সঙ্গে দেখো 699 কিলোমিটার, আফগানিস্তানের সঙ্গে দেখো 106 কিলোমিটার। কিন্তু বর্তমানে এই বর্ডারটা শেয়ার করে না, কারণ এখন পিওকেটা পাকিস্তানের আন্ডারে আছে, তাই তো। নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 4 নম্বর প্রশ্নটা দেখো, ভারত বিভিন্ন ধরনের যে গ্রামীণ বসতি গঠনের জন্য যে সমস্ত কারণগুলি দায়ী আর কি, ভারতে তুমি জানো বিভিন্ন ধরনের গ্রামীণ বসতি গড়ে ওঠে। তাহলে দেখো বিভিন্ন ধরনের কিন্তু কারণ বা ফ্যাক্টর দায়ী থাকে গ্রামীণ বসতি গড়ে ওঠার জন্য। নদী হতে পারে সেটা, ঠিক আছে, সেটা কোনো ধরো সময় হতে পারে, উর্বর ভূমি আর কি, বুঝতে পারছো। তাহলে দেখো ফিজিক্যাল ফিচার এবং সোশ্যাল স্ট্রাকচার, এই দুটোই অ্যান্সার হবে। ফিজিক্যাল এবং সোশ্যাল দুটোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, ঠিক আছে। তাহলে বোথ অপশন 1 and 2 দুটোই কারেক্ট। দেখো গ্রামীণ বসতির যে ধরন নির্ভর করে ভৌত এবং সামাজিক উভয় বিষয়ের উপর নির্ভর করে। যেমন পাহাড়ি অঞ্চল দেখবে বিচ্ছিন্ন জনবসতি দেখতে পাবে, কিন্তু সমতল ভূমিতে কি দেখতে পাবে, ঘন জনজাতিপূর্ণ একটা বসতি অঞ্চল দেখতে পাবে। যেমন ইউপিতে দেখো, বিহারে দেখো, ওয়েস্ট বেঙ্গলে দেখো, ঠিক আছে। এছাড়া সামাজিক গঠন, ধর্ম, জাতিভেদ ইত্যাদি বসতি গঠনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এগুলো ফ্যাক্টর একটা গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতের নতুন যে সংশোধিত উপকূল রেখার দৈর্ঘ্য কত? এটা প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগের বারে পড়েছে, এবারেও পড়তে পারে। মনে রাখবে 11,098.8 কিলোমিটার বা 11,098 কিলোমিটার মনে রাখবে, তাহলে যথেষ্ট, ঠিক আছে। অপশন বি কারেক্ট। দেখো এখান থেকে প্রশ্ন পড়ে থাকে যে ভারতের কোন কোন রাজ্যগুলি উপকূল রেখা শেয়ার করে থাকে, সেগুলো একটু দেখে নাও। গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গল রাজ্যগুলির মধ্যে। এছাড়া দেখো উপকূলীয় যেসব কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সেগুলো দেখলে দমন অ্যান্ড দিউ, বর্তমানে দেখো দাদরা নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ, এটা মনে রাখবে। পুডুচেরি রয়েছে, দেখো লাক্ষাদ্বীপ রয়েছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, আইল্যান্ড, ঠিক আছে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তোমরা জানো এটা খুবই চর্চার মধ্যে আছে, কারণ রাহুল গান্ধী রিসেন্ট এখানে ভিজিট করেছে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা এখানে যে সমস্ত রেন ফরেস্টগুলি রয়েছে সেগুলো কাটা হয়ে আর কি তোমার বেস তৈরি করা আছে, মিলিটারি এক্সপেনশন, যেটা চর্চার মধ্যে আছে, নিউজের মধ্যেও এটা। দেখো তাহলে সব থেকে দৈর্ঘ্য যদি বড় কোনো রাজ্য বলে শেয়ার করে কোস্টাল লাইন, সেটা হচ্ছে গুজরাট। আর কেন্দ্রশাসিত অঞ্চল বলে তাহলে হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোন রাজ্য 3টি পৃথক দেশের সঙ্গে সীমানা ভাগ করে থাকে ইন্ডিয়া? তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশনটা বলে দিয়ে আগে, সঠিক অ্যান্সার হবে সিকিম, ঠিক আছে। দেখবে এখানে দেখবে সিকিম আছে, ঠিক এইদিকে দেখবে ভুটান আছে, এইদিকে দেখবে নেপাল আছে, আর উপর দেখবে চায়না আছে, তাই তো। আর যদি রাজ্য বলা থাকে এখানে দেখবে পশ্চিমবঙ্গ আছে নিচের দিকে। তাহলে 3টে দেশের সঙ্গে সীমানা কে করছে, সিকিম করে থাকে, সিকিম। তাহলে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা ইন্ডিয়ান যে ম্যাপটা রয়েছে সেটা ভালো করে দেখবে, তাহলে দেখবে তোমাদের সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে আমি তোমাদেরকে এর মাধ্যমে দেখো ওভারভিউটা দিয়ে দেবো। দেখো তাহলে সিকিম কার কার সঙ্গে করে থাকে, নেপাল, চীন এবং দেখো ভুটানের সঙ্গে সীমানা করে থাকে, শেয়ার আর কি, ঠিক আছে। দেখো অরুণাচল প্রদেশ 3টি দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে, 3টি দেশের সঙ্গে দেখো অরুণাচল প্রদেশও কিন্তু করে থাকে, তাহলে এইটাও মনে রাখবে, সিকিম করে থাকে, অরুণাচল প্রদেশও করে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওখানে দেখো যদি সিকিম অপশনে না থাকতো তাহলে অরুণাচল প্রদেশ অ্যান্সার হতো, তাই তো। এখানে দেখো অরুণাচল প্রদেশ অপশনটা নেই, তাই সিকিম হলো, কিন্তু ধরো সিকিম এবং অরুণাচল প্রদেশ থাকতে হলে দুটোই হতো, এ এবং বি ঠিক এরকম করে প্রশ্ন হয়তো পড়তো, ঠিক আছে। দেখো আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তার দিক দিয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাজ্য, মনে রাখবে। চলো নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হিমালয় গঠনের জন্য কোন দুটি প্লেট টেকটনিক বা প্লেট সংঘর্ষ দায়ী? মনে রাখবে ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলেই আমাদের যে তোমরা হিমালয়টা দেখতে পাও সেটা ফর্মেশন হয়েছে। ভারতীয় প্লেট এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষে হিমালয়ের সৃষ্টি হয়েছে, এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। কত কোটি বছর আগে সৃষ্টি হয় দেখো, এটা সংঘর্ষের ফলে 4 থেকে 5 কোটি বছর আগে এই সংঘর্ষ ঘটে, ঠিক আছে। এবং টেথিস সাগরের যে পলিমাটি সেটা উপর দিকে উঠে এসে ফোল্ড মাউন্টেন সৃষ্টি হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে হিমালয় কি ধরনের মাউন্টেন, মনে রাখবে ইয়াং ফোল্ড মাউন্টেন, ঠিক আছে। হিমালয় দেখো পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা, মানে এর উচ্চতা সব থেকে বেশি হিমালয়ের। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খাসি এবং জয়ন্তিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? তাহলে মনে রাখবে অপশন এ কারেক্ট, মেঘালয়। তোমরা নাম শুনেছো মেঘালয়ের গারো, খাসি, জয়ন্তিয়া,
তাহলে গারো খাসি জয়ন্তীয়া কোথায় লোকেটেড? মেঘালয়ে লোকেটেড। দেখো খাসি জয়ন্তীয়া তাহলে মেঘালয় রাজ্যে অবস্থিত, এবং পৃথিবীর সব থেকে বৃষ্টিপাত কোথায় হয়ে থাকে? এই মেঘালয়ের হয়ে থাকে। কোথায়? মৌসিনরাম ও চেরাপুঞ্জি যে অঞ্চল সেখানে হয়ে থাকে। ঠিক আছে, দেখো বঙ্গোপসাগরে যে মৌসুমী বায়ু সেখানে পাহাড়ে বাধা পেয়ে অতিরিক্ত বৃষ্টিপাত ঘটায়। তাহলে মনে রাখবে পৃথিবীর সব থেকে বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম কোথায়? মেঘালয় লোকেটেড। একটা হচ্ছে মৌসিনরাম আর একটা হচ্ছে চেরাপুঞ্জি। ঠিক আছে, এছাড়াও দেখো আমি পশ্চিমঘাট এবং পূর্বঘাটের সমস্ত পর্বতগুলি একসাথে নিয়ে নিয়েছি, যেটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। দেখো পশ্চিমঘাটের পর্বতের নাম দেখো, প্রথমে হচ্ছে আনাইমুদি। সবগুলো তোমাদের উচ্চতা মনে রাখার দরকার নেই, কিন্তু কিছু কিছু মনে রাখতে হবে। যেমন দেখো এইটা মনে রাখতে হবে 2695 মিটার, এটা সর্বোচ্চ, এটা মনে রাখতে হবে। এই ডোডাবেটাটা মনে রাখবে 2637 মিটার, আনাইমুদি ডোডাবেটা। দেখো এই দিকে যে পশ্চিমঘাট এই পর্বতগুলো, ঠিক আছে বলছি, তাহলে আনাইমুদি আর একটা হচ্ছে বেটা। আর দেখো এটা একটু মনে রাখবে, মূল্যায়নাগিরিটা, শুধু মূল্যায়নাগিরি মনে রাখবে তাহলেই হবে। দেখো আগস্ত্যমালাই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আর দেখো কুদ্রেমুখ, এটাও মনে রাখবে। ঠিক আছে, আর কলসুবাই, এটা মনে রাখবে। এর উচ্চতাগুলো মনে রাখা দরকার নেই, শুধু নামগুলো মনে রাখবে, যে কুদ্রেমুখ, কলসুবাই, হ্যাঁ, আগস্ত্যমালাই, আর দেখো মূল্যায়নাগিরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মূল্যায়নাগিরিটা, দোদাবেতা, আর এটা হচ্ছে আনাইমুদি। এবার দেখো পশ্চিমঘাট পর্বতমালা আমরা দেখে নিই, চলো। দেখো পশ্চিমঘাট পর্বতের মধ্যে হায়েস্ট যদি বলা হয় তাহলে হবে জিন্দাগারা পিক, 1690 মিটার। ঠিক আছে, দেখো মহেন্দ্রগিরিটা মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট, 1501 মিটার মহেন্দ্রগিরি। দেখো আরমাকোন্ডা, মানে এই দিকটা বলছি আমি, ঠিক আছে, পশ্চিমঘাট, আরমাকোন্ডা পূর্বঘাট আর কি, পূর্বঘাট। ঠিক আছে, আরমাকোন্ডাটা মনে রাখবে। দেখো নাল্লামালা, এটা মনে রাখবে। ভেলকোন্ডা মনে রাখবে। পালকোন্ডা মনে রাখবে। দেখো কোন্ডা কোন্ডা, ঠিক আছে, ভেলকোন্ডা, পালকোন্ডা, সিব্রয় হিলস কোথায় লোকেটেড? এই পূর্বঘাটে লোকেটেড। ঠিক আছে, তাহলে মনে রাখবে জিন্দাগাড়া, মহেন্দ্রগিরি, আরমাকোন্ডা, তারপর হচ্ছে নাল্লামালা, তারপর হচ্ছে বেলিকোন্ডা, পালকোন্ডা, আর হচ্ছে সিব্রয় হিলস কোথায় লোকেটেড? এটা পূর্বঘাটে লোকেটেড। এখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে থাকে, তাই আমি পার্টগুলো পুরোটা নিয়ে নিয়েছি, তোমরা ভালো করে একটু রিভাইজ করবে। দেখো হিমালয় রেঞ্জের অন্তর্গত বিখ্যাত উপত্যকা কোনগুলি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হিমালয় রেঞ্জের মধ্যে অবস্থিত বিখ্যাত উপত্যকা। এখানে অপশনগুলো দেখো তাহলে বুঝতে পারবে। মুনার ও নীলগিরি, লাদাখ ও নুব্রা, কুলু কাংড়া কাশ্মীর, না দার্জিলিং ও শিলিগুড়ি? শিলিগুড়িটা দেখো, দার্জিলিং শিলিগুড়ি এটা হবে? হবে না। দেখো সব থেকে বেস্ট হচ্ছে এটা, কুলু কাংড়া এবং কাশ্মীরটা হিমালয় রেঞ্জের মধ্যে অন্তর্ভুক্ত। এই অপশন সি কারেক্ট। ঠিক আছে, দেখো লেসার হিমালয় বা হিমাচল হিমালয়ের কুল্লু কাংড়া কাশ্মীর উপত্যকা অবস্থিত। দেখো তাহলে এই পয়েন্টটা একটু মনে রাখবে যে হিমালয়কে 3টে ভাগে ভাগ করে যায়, একটা গ্রেটার হিমালয়, একটা মিডিল হিমালয় বা লেসার হিমালয়, আর একটা হচ্ছে শিবালিক, তাই তো? তাহলে দেখো এই হিমাচল হিমালয় বা লেসার হিমালয়ের মধ্যে এগুলো পড়ে, কুলু কাংড়া এবং কাশ্মীর উপত্যকা। পর্যটনের জন্য এটা বিখ্যাত এবং আবহাওয়া এখানে নাতিশীতোষ্ণ থাকে, তাই তো? এছাড়াও দেখো মুনার এবং নীলগিরি পশ্চিমঘাট অঞ্চলে অবস্থিত, এটা মনে রাখবে একটু, মুনার নীলগিরি পশ্চিমঘাট অঞ্চলে অবস্থিত। 10 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের যে উপদ্বীপীয় মালভূমির প্রধান যে জলবিভাজক সে কোনটি? বিন্ধ্য পর্বত, আরাবলি পাহাড়, পশ্চিমঘাট, না পূর্বঘাট? দেখো উপদ্বীপীয় মালভূমি মানে এই অঞ্চলটা উপদ্বীপীয় মালভূমি, তাই তো? এইখানটা, তাহলে এইখানটার জলবিভাজক কোনটি? ভারতের প্রধান জলবিভাজক যদি বলে তাহলে অপশন সি হবে পশ্চিমঘাট পর্বত। ঠিক আছে, পশ্চিমঘাট পর্বত। কারণ তোমরা জানো বেশিরভাগই নদী দেখবে আমাদের এইভাবে এসেছে, এইভাবে পড়েছে, তাই তো? পশ্চিমঘাট এখান থেকে দেখো সব উৎপত্তি এদিকে পড়েছে। দেখো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি নদী এখান থেকে দেখো উৎপত্তি লাভ করেছে, সেজন্য পশ্চিমঘাট হচ্ছে উপদ্বীপীয় ভারতের প্রধান জলবিভাজক নামে পরিচিত। অধিকাংশ নদী বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে, তোমরা জানো বেশিরভাগ নদী এদিকে এসছে, এবং পশ্চিমঘাট এর সব থেকে বেশি জীববৈচিত্র্য কেন্দ্র। এই পশ্চিমঘাট পর্বতে সব থেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়। দেখো এখনই বলছিলাম নীলগিরি পাহাড়ে অবস্থিত বিখ্যাত হিল স্টেশন কোনটি? নীলগিরি কোথায় লোকেটেড আগে বলো দেখি, তাহলে দেখবে নীলগিরি তামিলনাড়ু, ঠিক আছে, তামিলনাড়ু এবং কেরালার ওই যে অঞ্চলটা ওখানে অবস্থিত। ঠিক আছে, তাহলে নীলগিরি পাহাড়ের বিখ্যাত হিল স্টেশন কোনটি? মনে রাখবে অপশন বি কারেক্ট, উটি। উটি হবে সঠিক অ্যান্সার। দেখো উটি।
দেখো উটি বা উদ্গামগুলম, উটি বা উদ্গামগুলম তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ে অবস্থিত। এই পয়েন্টটা মনে রাখবে। দেখো কুইন অফ হিলস বলা হয় কাকে? উটিকে। তাহলে কোথায় অবস্থিত? দেখো তামিলনাড়ুতে লোকেটেড। ঠিক আছে, দেখো এটি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত। তাহলে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত এই উটিটা। ঠিক আছে, এবং দেখো সিমলা, মানালি, দার্জিলিং হিমালয় অঞ্চলে অবস্থিত। এটাও, এইগুলো সবই হিমালয়ের মধ্যে অবস্থিত। দার্জিলিংটাও লোকেটেড, মানালি, সিমলা সব এগুলো হিমালয় অঞ্চলে অবস্থিত। একটু আগে দেখবো, আগের এতে ছিল দেখবে দার্জিলিং ছিল এবং তোমার ছিল সম্ভবত শিলিগুড়ি ছিল, সেজন্যই হবে না আর কি শিলিগুড়ি। দার্জিলিং দেখো হিমালয়ের মধ্যে অন্তর্ভুক্ত। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মালভূমি কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবে ভারতের সব থেকে বড় মালভূমি হলো দাক্ষিণাত্য মালভূমি, অপশন সি কারেক্ট। ঠিক আছে, ভারতের সব থেকে বৃহত্তম মালভূমি বলে দাক্ষিণাত্য মালভূমি। দেখো দাক্ষিণাত্য মালভূমি ভারতের বৃহত্তম মালভূমি এবং ত্রিভুজাকার আকারের, এবং দক্ষিণ ভারতের অধিকাংশ অঞ্চল জুড়ে এই মালভূমিটি বিস্তৃত। দাক্ষিণাত্য মালভূমি পশ্চিমে পশ্চিম ঘাট এবং পূর্বে পূর্ব ঘাট দ্বারা বেষ্টিত। এটা গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী প্রভৃতি নদী এই মালভূমির উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এবং দেখো এখানে কি ধরনের মৃত্তিকা থাকে? কৃষ্ণ মৃত্তিকা, যেটাকে ব্ল্যাক সয়েল বলা হয়, রেগুর মৃত্তিকা আর কি, তুলো চাষের জন্য উপযুক্ত। এবং তুলো চাষের জন্য কদিন, 210 দিনের জন্য আর কি কুয়াশা মুক্ত দিনের প্রয়োজন হয়, তোমরা জানো। ঠিক আছে, ফ্রস্ট ফ্রি ডেজ আর কি। আগ্নেয় শিলা ক্ষয়ের ফলে এই মালভূমির সৃষ্টি হয়েছে। তাহলে যদি বলে ব্ল্যাক সয়েল কি দিয়ে, কোন শিলা দিয়ে গঠিত? মনে রাখবে আগ্নেয় শিলা দ্বারা গঠিত। দেখো আরাবলী পর্বতমালা ভারতের কোন দিকে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরাবলী পর্বতমালা ভারতের কোন দিকে অবস্থিত? তাহলে বলো পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর পূর্ব ভারত, দক্ষিণ ভারত। তাহলে মনে রাখবে পশ্চিম ভারত সঠিক অ্যান্সার হবে, পশ্চিম দিকে। অর্থাৎ এইখানটা করে দেবো আরাবল্লী আছে। তবে রিসেন্ট খুব চর্চার মধ্যে ছিল আরাবল্লী পর্বতগুলো, যে যে পর্বতগুলো রয়েছে সেগুলোকে মানে ধ্বংস করে দেওয়া বা নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছিল আর কি। ঠিক আছে, দেখো আরাবল্লী পর্বতমালা ভারতের প্রাচীনতম একটা ভাঁজ পর্বতমালা। এটা মনে রাখবে ফোল্ড, ফোল্ড মাউন্টেন। ঠিক আছে, প্রাচীনতম ভারতের। রাজস্থান রাজ্যে অবস্থিত, এটা মনে রাখবে কোথায় অবস্থিত, এবং দিল্লি থেকে গুজরাট পর্যন্ত এটা বিস্তৃত। গুরু শিখর দেখো এর সর্বোচ্চ শৃঙ্গ, আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম দেখো গুরু শিখর। আরাবল্লী মালভূমি পূর্ব দিকে বিস্তার রোধ করতে সাহায্য করে। দেখো আরাবল্লী মালভূমি কি করে না, পূর্ব দিকে বিস্তার রোধ করতে সাহায্য করে। ঠিক আছে, ব্যারিকেড হিসেবে কাজ করে আর কি এটা। ঠিক আছে, এবং এখানে খনিজ সম্পদের সমৃদ্ধ অঞ্চল, খনিজ সম্পদের সমৃদ্ধ অঞ্চল বলেই তো মানে এই মাউন্টেনগুলোকে নষ্ট করে সেখান থেকে পাথর এবং অনেক কিছু ধাতু মিনারেলস এগুলো কালেক্ট করার চেষ্টা করছিল। তোমার রিসেন্ট খবরটা তো শুনেছো নিশ্চয়ই সবাই। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, ভারতের কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাবেরী, কৃষ্ণা, গোদাবরী না নর্মদা? তাহলে অপশন সি কারেক্ট হবে, গোদাবরী হবে। ঠিক আছে, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি গোদাবরী। দেখো গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এবং এটি দ্বিতীয় দীর্ঘতম নদী। প্রধান হচ্ছে গঙ্গা, তারপর হচ্ছে এই গোদাবরী। কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোথায় পড়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো মহারাষ্ট্রের নাসিক জেলার তিম্বক যে পাহাড় থেকে উৎপন্ন হয়ে ভারতের বঙ্গোপসাগরে পড়েছে এখানে। ঠিক আছে, দেখো বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এবং কোন কোন রাজ্যের মধ্যে গেছে এগুলো একটু মনে রাখবে, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কৃষিকাজ এবং সেচ ব্যবস্থা এই নদীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেখো দক্ষিণ ভারতে যে প্রধান প্রধান নদী, আমি সেগুলোর উৎপত্তি এবং কোথায় পড়েছে সবকিছু নিয়ে নিয়েছি। দেখো তাহলে দেখো গোদাবরী নদী বলে ত্রিম্বকেশ্বর, মহারাষ্ট্রের উৎপত্তি হচ্ছে কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে। ঠিক আছে, গোদাবরী তাহলে ত্রিম্বকেশ্বর, মহারাষ্ট্র ত্রিম্বকেশ্বর পাহাড় থেকে উৎপত্তি হয়েছে এবং বঙ্গোপসাগরে পড়েছে। ঠিক আছে, দেখো কৃষ্ণা দেখো মহাবালেশ্বর থেকে উৎপত্তি হচ্ছে, মহারাষ্ট্রেই মহাবালেশ্বর থেকে উৎপত্তি, বঙ্গোপসাগরে পড়েছে। ঠিক আছে, কাবেরী দেখো, কাবেরী নদী দেখো কর্ণাটকের তালাকাবেরী, কর্ণাটকের তালাকাবেরী, কর্ণাটক থেকে দেখো উৎপত্তি লাভ করেছে, তালাকাবেরী থেকে এবং বঙ্গোপসাগরে পড়েছে। ঠিক আছে, মহানদী দেখো কোথা থেকে উৎপত্তি হয়েছে, দেখো ছত্তিশগড়ের সিয়াওয়া পাহাড় থেকে উৎপত্তি হয়েছে এবং বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে মহানদী কোথায় উৎপত্তি হয়েছে, কোথা থেকে? ছত্তিশগড়ের সিহাওয়া পাহাড় থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। দেখো তুঙ্গভদ্রা, তুং এবং ভদ্রা নদীর মিলনে কোথায়? কর্ণাটকে
দেখো কৃষ্ণা রিভারে মিশেছে, তাহলে তুঙ্গভদ্রা কোন নদীর সঙ্গে মিশেছে পড়তে পারে, বা কোন নদীর উপনদী পড়তে পারে, তাহলে হবে কৃষ্ণা নদী। ঠিক আছে, কৃষ্ণা নদীর একটা উপনদী তুঙ্গভদ্রা, তুং এবং ভদ্রা এই নদীর মিলনে সৃষ্টি হয়েছে কোথায়, কর্ণাটকে। নেক্সট দেখো পেন্নার, পেন্নার কোথায় হয়েছে, দেখো কর্ণাটকে, দেখো নন্দী পাহাড় থেকে উৎপত্তি হয়েছে এবং বঙ্গোপসাগরে পড়েছে পেন্নারটা। তাহলে পেন্নারটা কোথায় হয়েছে? কর্ণাটকে সৃষ্টি হয়েছে নন্দী পাহাড় থেকে এবং বঙ্গোপসাগরে পড়েছে। দেখো পালার, পালার রিভার দেখো নন্দী, এটাও নন্দী পাহাড় থেকে সৃষ্টি হয়েছে কর্ণাটক থেকে এবং বঙ্গোপসাগরে পড়েছে। ঠিক আছে, ভাইগাই, ভাইগাই নদী দেখো এটা তামিলনাড়ু থেকে উৎপত্তি লাভ করেছে এবং পাক পাল্ক যে উপসাগর, পাক উপসাগর সেখানে কিন্তু পড়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা মনে রাখবে। ঠিক আছে, আর দেখো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, পেরিয়ারটা, পেরিয়ার রিভার, এটা প্রশ্ন পড়ে থাকে, এটা পশ্চিমঘাট পর্বত কেরল থেকে উৎপত্তি লাভ করেছে এবং আরব সাগরে পড়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পেরিয়ারটা। ঠিক আছে, কেরলের পশ্চিমঘাট থেকে উৎপত্তি, দেখো পশ্চিমঘাট পর্বত থেকে, এবং কোথায় পড়েছে এটা দেখো আরব সাগরে পড়েছে পেরিয়ারটা। আর দেখো এইটা একটু দেখে নাও, ইম্পর্টেন্ট অতটা নয় বাট দেখে নাও, নেত্রবতী রিভার, এটা পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি হচ্ছে কর্ণাটকের এবং আরব সাগরে পড়েছে। ঠিক আছে, দেখো এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও। দেখো দক্ষিণ ভারতের বৃহত্তম নদী বললে হবে গোদাবরী, যেটা দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। দক্ষিণ ভারতের বৃহত্তম নদী গোদাবরী। ঠিক আছে, দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম বললে দেখো কৃষ্ণা হবে, কৃষ্ণা রিভার। দক্ষিণ ভারতের, বুঝতে পারছো তো, দক্ষিণ ভারতের বৃহত্তম বলে থাকো তাহলে গোদাবরী হবে, আর দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম বলে কৃষ্ণা নদী। আর টোটাল ভারতে যদি বলে তাহলে প্রথমে দেখো আসবে গঙ্গা, তারপর আসবে গোদাবরী। বুঝতে পারছো, কাবেরী নদীকে দেখো দক্ষিণ ভারতের গঙ্গার বলা হয়, কাবেরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত কে, কাবেরী। এবং দেখো পশ্চিমঘাট থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে পতিত হয়েছে। পশ্চিমঘাট উৎপত্তি হয়েছে আরব সাগরে পড়েছে কোন কোন নদী, এগুলো একটু মনে রাখবে, পেরিয়ার আর দেখো নেত্রবতী রিভার, এই দুটো নদীর নাম মনে রাখবে। এবং পূর্বমুখী নদীর নামগুলো তো সবাই জানো, যেগুলো পূর্ব দিকে পড়েছে, তো বঙ্গোপসাগরে যেগুলো পড়েছে সেগুলো তোমরা জানো, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, সবই ম্যাক্সিমাম নদী বঙ্গোপসাগরে পড়েছে, কারণ আমাদের যে উপদ্বীপে ভারত তার টিল্ট কোন দিকে, পূর্ব দিকে। আমি এই পয়েন্টটা একটু ক্লিয়ার করে দিই তোমাদের। দেখো দক্ষিণ ভারতের গঙ্গা দেখো এখানে দিয়েছে কাবেরী, কিন্তু আমরা আগে দেখলাম যে দক্ষিণের গঙ্গা বলা হচ্ছে গোদাবরীকে। এবার ধরো গোদাবরী যদি অপশনে না থাকে তাহলে তোমরা কাবেরীটাই মার্ক করবে, কিন্তু গোদাবরী যদি থাকে তাহলে গোদাবরী মার্ক করবে। ঠিক আছে, নেক্সট দেখো থর মরুভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থর মরুভূমি কোথায় অবস্থিত, অপশন সি কারেক্ট, রাজস্থানে। আশা করছি তোমরা এটা সবাই জানো। দেখো থর মরুভূমি ভারতের বৃহত্তম মরুভূমি অঞ্চল এবং মূলত রাজস্থানের পশ্চিম দিকে অবস্থিত, এটা পশ্চিমাংশে অবস্থিত, তাই তো। খুব কম বৃষ্টিপাতের কারণে এখানে শুষ্ক জলবায়ু দেখা যায় এবং বালিয়ারি বা স্যান্ড ডিউনস এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য, এটা একটু মনে রাখবে। এবং লুনি যে নদী এই মরু অঞ্চলের প্রধান নদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লুনি নদীটা কোথায় প্রবাহিত হয়েছে, প্রবাহিত হয় আর কি, রাজস্থানের উপর দিয়ে প্রবাহিত হয়। ঠিক আছে, এটা মনে রাখবে একটু। এবং উট পরিবহন এবং পর্যটন শিল্পের জন্য এই অঞ্চলটি কিন্তু বিখ্যাত। নেক্সট দেখো ভেরি ইম্পর্টেন্ট 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ যে সুন্দরবন, পশ্চিমবঙ্গে লোকেটেড সুন্দরবনটা তোমরা জানো, বদ্বীপ কোন কোন দুটি নদীর মিলনের ফলে গঠিত হয়েছে, মনে রাখবে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর মিলনের ফলেই এখানে বদ্বীপ সৃষ্টি হয়েছে, মিলিত পলিতে আর কি। দেখো সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর পলি জমার ফলে এই বদ্বীপ গঠিত হয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সুন্দরবনটা বিস্তৃত। ঠিক আছে, সুন্দরী গাছের জন্য এর নাম হয়েছে সুন্দরবন এবং এখানে রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত এবং এটি একটা ইউনেস্কো হেরিটেজ সাইটও বটে সুন্দরবনটা। দেখো ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দেখো 25-এ পড়েছে জিডিতে, দেখো ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি রয়েছে, মনে রাখবে মধ্যপ্রদেশ। ঠিক আছে, মধ্যপ্রদেশ সব থেকে বেশি বনভূমি রয়েছে। এই রিপোর্টগুলো দেখো চেঞ্জ হয়, তবে রিসেন্ট এখন আর কোনো চেঞ্জ হয়নি, চেঞ্জ এলে আমি অবশ্যই জানাবো। আয়তনের ভিত্তিতে মধ্যপ্রদেশ দেখো ভারতের সব থেকে বেশি বনভূমি মধ্যপ্রদেশে আছে। ঠিক আছে, মধ্যপ্রদেশ কি বলা হয়, টাইগার স্টেট অফ ইন্ডিয়া বলা হয়, তোমরা সবাই জানো। সব থেকে বেশি ওখানে বাঘ আছে এবং সব থেকে বেশি যদি রিজার্ভ ফরেস্ট যদি বলা হয়, বায়োস্ফিয়ার রিজার্ভ আর কি, তাহলে সেটা মধ্যপ্রদেশই হবে। ঠিক আছে, দেখো দু চারটা অপশন দিয়ে দিয়েছি আমি, কানহা, বান্ধবগড়, পেঞ্চ, এই যে জাতীয় উদ্যান, এগুলো সব বেশিরভাগ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, মধ্যপ্রদেশে অবস্থিত সব থেকে বেশি। এবং যদি পার্সেন্টেজ দিক থেকে যদি বলে সব থেকে বেশি মনে পার্সেন্টেজ কোথায় আছে, তাহলে মিজোরাম হবে অ্যান্সার। ঠিক আছে, এটা একটু মনে রাখবে।
মিজোরাম হবে অ্যান্সার। দেখো ভারতের কোন রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান লোকেটেড? যে দেখো জাতীয় উদ্যান থেকে প্রশ্ন পড়েছে, দেখো এটা এমটিএস এ পড়েছে 2025-এ, এমটিএস এ প্রশ্ন পড়ে থাকে। মনে হবে অপশন বি কারেক্ট হবে, অসম বা অসমে আছে কাজিরাঙ্গা। এক সিংহ গন্ডারের জন্য তোমরা জানো যে এই জাতীয় উদ্যানটি বিখ্যাত। দেখো এক সিংহ গন্ডারের জন্য এই অঞ্চলটি বিখ্যাত। ব্রহ্মপুত্র নদীর বন্যা এই অঞ্চল যে পরিবেশ তাকে উর্বর রাখে এবং এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও অন্তর্ভুক্ত। ঠিক আছে, এবার দেখো আমি পুরো রাজ্য এবং কোন কোন রাজ্যে কি কি জাতীয় উদ্যান লোকেটেড সেগুলো সব দিয়েছি। এটা একটু ভালো করে দেখে নাও, এখান থেকে প্রশ্ন পড়ছে তাই দিয়ে দিয়েছি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখো সুন্দরবন ন্যাশনাল পার্ক রয়েছে, জলদাপাড়া, গরুমারা এগুলো রয়েছে। ঠিক আছে, আসামে দেখো কাজিরাঙ্গা, মানস এবং ওরাং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরা। দেখো গুজরাটে কি কি রয়েছে, দেখো গির ন্যাশনাল পার্ক, ঠিক আছে, তারপর ব্ল্যাক বুক ন্যাশনাল পার্ক রয়েছে, এটা মনে রাখবে। রাজস্থানে দেখো রণথম্ব রয়েছে, কেওলদেও ঘানা ন্যাশনাল পার্ক রয়েছে, ডেজার্ট ন্যাশনাল পার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। মধ্যপ্রদেশ দেখো এখনই বললাম কানহা, বান্ধবগড়, পেঞ্চ, এগুলো সব হচ্ছে মধ্যপ্রদেশে লোকেটেড। ঠিক আছে, উত্তরাখণ্ডে দেখো জিম কর্বেট ন্যাশনাল পার্ক রয়েছে, রাজাজি ন্যাশনাল পার্ক রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রাজাজি ন্যাশনাল পার্কটা মনে রাখবে, জিম কর্বেটটা ইম্পর্টেন্ট, রাজাজিটাও ইম্পর্টেন্ট। কর্ণাটকের দেখো বন্দিপুর, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, কর্ণাটকের বন্দিপুর, নাগারহোল ন্যাশনাল পার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও দেখো রয়েছে কেরালা, দেখো রয়েছে পেরিয়ার ন্যাশনাল পার্ক, এছাড়াও এরাভিকুলাম, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরলে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো তামিলনাড়ু রয়েছে মাদুমালাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, মাদুমালাইটা তামিলনাড়ুতে। ঠিক আছে, গুয়েন্ডি ন্যাশনাল পার্ক, গুয়েন্ডি ন্যাশনাল পার্ক এটা কোথায় লোকেটেড? এটাও তামিলনাড়ুতে লোকেটেড। তারপর দেখো উড়িষ্যায় দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমলিপাল ন্যাশনাল পার্ক, যদি বলে থাকে তাহলে উড়িষ্যা হবে। তারপর ভিতরকনিকা ন্যাশনাল পার্ক কোথায় হবে? উড়িষ্যাতে। বিহারে দেখো বাল্মীকি ন্যাশনাল পার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় লোকেটেড? বিহারে। দেখো বেতলা কোথায় লোকেটেড? ঝাড়খণ্ডে। দেখো ছত্তিশগড়ে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ইন্দ্রবতীটা, ইন্দ্রবতী ন্যাশনাল পার্ক কোথায় আছে? ছত্তিশগড়ে। এছাড়াও দেখো কেনঝার, কেনঝার ন্যাশনাল পার্ক, কেনঝার ঘাটি ন্যাশনাল পার্ক কোথায় আছে? ছত্তিশগড়ে। মহারাষ্ট্রে দেখো রয়েছে তাডোবা এবং সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, কোথায় লোকেটেড? মহারাষ্ট্র। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আরও এভাবে সুন্দর সুন্দর ক্লাস এবং আরও ডিটেল ব্যাখ্যা সমেত ক্লাস প্রোভাইড করব। তো যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থেকো। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো সবাই।